সুখে পতন উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্দ্র জন্মভূমি তব গৃহ ক্রোড়ে চিরশিশু করে আর রাখিও না ধরে। জগৎ সংসার মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। তারপর দুটি কি 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী পয়লা বৈশাখের মেলা, বৈশাখের আমেজ দোলা দিয়েছে সবার ঘরে, তাই তো সবাই ব্যস্ত যার যার কাজে। কাঁসা ঢোলের শব্দ ভেসে আসছে কানে, দক্ষিণ সমীরণ বইসে বৈশাখের সুবাস নিয়ে। চৈত্রের শেষে বৈশাখ আগমনে এক পশলা বৃষ্টি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে পৃথিবীর আবর্জনা। মা আমার সালাম নিও, তোমাকে অনেকদিন পরে লিখছি, মনে হয় যেন 1 যুগ হবে, হয়তো তুমি অভিমান করে আছো। বলে কেন এই দীর্ঘসূত্রিতা, কিন্তু এই পত্রের ক্ষুদ্র পরিসরে স্বল্প কথায় তার মানে বলা সম্ভব না। কাজে এই প্রথম থাক, তবে বিশ্বাস করো ইচ্ছে করে দেরি করিনি আমি, হয়ে গেছে অজান্তে এবং অনিচ্ছা। আর আজকে বাংলা 1419 সালের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মনে পড়ে যে মা অতীত বাংলার কথা, যে বাংলায় ছিল। ছেলে বাড়ি ছেড়ে দূরে পেলে মা আঁচলে মুখ মুছে, স্ত্রী কান্নায় বুক বাসায়, বোন বাষ্পরুদ্ধ করতে আঁচলে দাঁত কাটে, ভাই ফেল নয়নে, আর বাবা বিষণ্ণ বদলে বসে তাকে যাত্রা পথ লাগাচ্ছে। যুগের সাথে সাথে কত দ্রুত পাল্টে গেছে সবাই। আজ বাড়ির কাছে ওই যে কলের চিমনি ধোয়া দেখা যায়, সেই শহর নয়, একেবারে 7 সমুদ্র 13 নদীর ওপারে দেশ আমেরিকায় যাওয়ার কথা শুনলেও সে মা, স্ত্রী, বোন, ভাই ও বাবার গর্বে ভরে ওঠে, হাসিতে ফোয়ারা ওঠে, চোখের জল মোছে, এই এক কাঙ্ক্ষিত স্বপ্ন ভাসে। এটা প্রমাণের বদলে আনন্দে হাত নেড়ে বিদায় জানায় সবাই মিলে এয়ারপোর্টে। তোমরা কি জানো কল্পিতে সর্বরাই যে স্বপ্ন নিয়ে এসেছি, সেই স্বপ্নের রাত্রে তোমার পোকা কেমন আছে? লক্ষ্মীমা আমার আজকের এখানে এই রেখাটা নেই, তুমি দোয়া করো, চিঠি দিও। তুমি তো জানো না এই নিঃসঙ্গ প্রবাসে তোমার হাতের চিঠি পেলে যে কত ভালো লাগে, কত চিঠি জানতে যেত কবে বাড়িয়া যাবো। আমার সেই অজানা উত্তর খুঁজতে গিয়ে তাই তো বাংলা নববর্ষের এই শুভলগ্নে আর শুধুই মনে পড়ে কবি জীবনানন্দের সেই কবিতা খানি, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়তো সংস্কৃতি তারিখের দেশে, হয়তো পরের কাঠ হবে কার্তিকের নবান্নের দেশে, কুয়াশায় দেশে একদিন আসিব কাঁঠাল ছায়া। অবশ্যই আশীর্বাদ তোমার কামড়ায় মা, তোমার পোকা। সাহিত্য যাই বলি না কেন, আমাদের পরিচয় সবকিছু টিকে থাকবে যদি এই ধরনের কোনো মাধ্যম টিকে থাকে। আমাদের অর্থের কোনো দাম নেই, আমাদের বড় বড় পদবীর কোনো দাম নেই, আমাদের বড় বড় অট্টালিকার কোনো দাম নেই, আমাদের মাতৃভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো দাম নেই, যদি না আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায়, যা আমরা প্রবাসী হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, যদি সেখানে স্থানীয়ভাবে যদি আমাদের সাহিত্যকে প্রকাশ না করতে পারি, ধরে না রাখতে পারি, সাহায্য সহযোগিতা না করতে পারি, এভাবে একের পর এক যদি সব বন্ধ হয়ে যায়, মুছে যায়। যেমন সংগঠন, কোনো সাংস্কৃতিক সংগঠন বা বিদ্যানিকেতন যেটা বাংলা ভাষার সাহিত্য কৃষ্টিকে ধরে রাখে, এগুলো সবকিছুই যথেষ্ট যথেষ্ট মূল্যায়নের চোখে দেখে আমাদের জীবনের সাথে মিশিয়ে দিতে হবে। যেমন আমরা আমাদের জীবনের সাথে ভিক্ষুককে মিশিয়ে দিই, রাস্তাঘাটে চলায় ফেরায় ঘরে বাইরে আমরা ভিক্ষুককে ভিক্ষা দিই, ছোট বড় সবাই, কম আর বেশি। সেইভাবে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একটা জীবনের ব্যয়ের একটা অংশ, এটাকে ভেবে আমাদের আগিয়ে যেতে হবে, আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে। তরবারির চেয়ে কলম বেশি শক্তিশালী, ঠিক একইভাবে
আমি এই শব্দ তিনটিকে সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে বলতে চাই, যখন কালো বৈশাখীর ঝড় ওঠে তখন আকাশ গুমট অন্ধকারে ছেয়ে যায়। সেই গুমটের টরকে বাদ দিলে যে গুম শব্দটি আজকে রাজনৈতিকভাবে উচ্চারিত হচ্ছে, আমাদের অস্তিত্বকে, আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। সুতরাং আমরা সেই শব্দ সৈনিক হিসাবে দাঁড়াতে চাই, আমাদের সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে, রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে নয়। যেহেতু আমরা লেখক, কবি, সাহিত্যিক হিসাবে নিজেদের পরিচয়কে তুলে ধরার জন্য সবসময় সচেষ্ট থাকি, সেজন্য আমাদের শব্দই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। সুতরাং সেই গুমট অন্ধকারের ভিতর থেকে যে কালো বৈশাখীর ঝড় উঠে নতুন সৃষ্টির লক্ষ্যে, আজকে আমরা সেই শব্দকে সেই খাতে ব্যবহার করার জন্য শপথ নিতে চাই। আমরা শপথ নিতে চাই খুন শব্দটির মাধ্যমে, আর খুন হচ্ছে লাল, বৈশাখের সবচেয়ে প্রিয় রং। সুতরাং আমরা সংকীর্ণ অর্থে এই শব্দবলীকে যে অপব্যবহার করা হচ্ছে, সেখান থেকে সেই শব্দকে মুক্ত করে আমরা যেন সেই বৈশাখী রঙে মানুষের মনকে রাঙিয়ে দিতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। আর হচ্ছে হত্যা। যখন নতুন বছর আসে তখন কুসংস্কারকে হত্যা করা হয়, জড়া জীর্ণতাকে হত্যা করা হয়। যা কিছু পুরানো এবং যা কিছু অপান্ত, যা কিছু কুসংস্কার, সব কিছুকে পরিত্যাগ করে, অর্থাৎ হত্যা করে নতুনের নব জাগরণের জয় গান গেয়ে আমরা বৈশাখের প্রথম দিনে শপথ গ্রহণ করি। সুতরাং আসুন, বাংলাদেশে বৈশাখের যে বরণ আমরা দেখেছি টেলিভিশনের মাধ্যমে, একটা নতুন জাগরণের সৃষ্টির সাথে সাথে একটা প্রতিযোগিতারও প্রতিভাত হয়েছে। আজকে প্রবাস থেকে বহু দূরে বসবাস করে প্রশান্ত মহাসাগরের বুকে আমরা যে বাংলা ভাষা কৃষ্টিকে ধারণ করে মমত্ব বোধ নিয়ে আমরা যত সর্বোপরি আলোচনা অনুষ্ঠান থেকে আমরা এই ঘোষণাও দেই, আমাদের শব্দগুলোকে তোমরা রাজনৈতিক হীনস্বার্থে ব্যবহার করো না। আমরা যেন আমাদের বাংলা ভাষার শক্তিশালী শব্দগুলি প্রয়োগ করে সত্যিকারের সাংস্কৃতিক বিপ্লব এনে মানুষের সত্যিকার ভালোবাসা, মুক্তি, শান্তি এবং আনন্দ দিতে পারি, জাতিকে সেভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা যারা লেখালেখি করি, আসুন সেই লেখার বিষয়বস্তু হোক এসব। আপনি বর্ণনা দিয়েছেন যে রাজনৈতিক ব্যক্তিবর্গরা তারা সুন্দর সুন্দর শব্দগুলোকে বা যে সমস্ত শব্দ মানুষের হৃদয়কে চেতনায় উজ্জীবিত করে, ভালো পথে নিজেদেরকে পরিচিত করে, উত্তম পথে, সেগুলো ভুল পথে পরিচালিত হয়ে মানব জাতিকে, দেশকে, সমগ্র পৃথিবীকে এই রাজনৈতিক ব্যক্তিবর্গরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ক্যামেরা যাদের হাতে থাকে তারাও কবি সাহিত্যিক। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি সবসময় ক্যামেরার পিছনে থাকতে সবার কথা শুনতে পছন্দ করি এবং সেটাকে প্রচার করতে পছন্দ করি, পজিটিভ ভাবে সেটাই। তো এই কবিতা সন্ধ্যায় থ্যাংক ইউ দেখেন ভাই ফর ইনভাইটিং মি। আসলে যেহেতু এখন কোনো প্রস্তুতি নাই, তবে আমি মুজিবুর রহমান ভাইয়ের ওনার কথা সুর তুলে বলছি যে উনি যে কথাটা বললেন, আমাদের দেশে যে এখন বর্তমান যে পরিস্থিতি ঘটছে, তো সেটাতে আমরা প্রবাসীরা আসলে অনেক সোচ্চার হতে পারি। আমাদের সেটা আমাদের কলম দিয়ে হতে পারি, আমাদের বিভিন্নভাবে আমরা নিজেদেরকে সম্পর্কিত করতে পারি। সুতরাং আমাদের দেশে এই অবস্থায় আমরা ইচ্ছা করলে আমরা অনেক আওয়াজ করতে পারি বিদেশ থেকে। তো আসলে আমরা সেইভাবেই আগাই। থ্যাংক ইউ ভেরি মাচ।
কবিতাটার নাম হচ্ছে বসেক বন্ধন। ভেঙে সব দিগন্ত চলে যায় বসন্ত, কি নৃত্য লাগলো ওই বসেখের নুপুরে। চৈতির অনুরাধা খুলে আজ সব বাধা, বরষের ইতি টানে বসেখের দুপুরে। আকাশের গর্ভে লুকানো যে বৈশাখ এলো বেগে, ফিরে এলো নতুনের দুতীরে। এসো সবে করি গান, বরণে হৃদয় প্রাণ, বসেখের মেঘ নাচে গান গুম গুরুরে। নব নব উৎসবে বসেখের কলরবে, গগনের গায়ে ওই এলো ঝড় সিঁদুরে। সুখ প্রীতি কামনায় বসেখের এ মোহনায়, হাসি মুখে উৎসব যেন সব কুটিরে। নতুন বছরে ঘ্রাণ অশুভকে করে ম্লান, আমি দীপ্তি শুভ চিন্তা স্রষ্টার মাধুরে। পিছনে সব ভুল গুনিয়া চিরিয়া চুল, এসো গরি এসো সবে গরিব প্রীতি বিভেদ ভুলিরে। হে বৈশাখ চির নতুনের অববাহিকা, এসো নেমে নীল অর্থ অম্বর হতে মধুর মাঠে কৃষি স্বর্গের স্রোতস্বিনী অলক নন্দা হয়ে প্রবাহিত হও মানব হৃদয়। তোয়ের চাতকের কণ্ঠে করুণ সুরে নিঃসৃত হয়ে আবেগ অনুভূতির স্পর্শে হৃদয় অর্ণব দাও করে। অঢেল ভালোবাসা নূতনের আলোড়নে, বৈশাখী সমীরণে দাও ফেলে প্রাণী প্রাণী নূতনের আলোক ছটা। উৎসব আনন্দে হৃদয় স্পর্শ করে, লাল সাদার মিশ্রণে অঙ্গে লিপ্ত কুমকুম শাড়িতে অলক্ত প্রকৃতি দাও ফেলে কপালে। বিঘা ভাগে কুঞ্চিত কেশগুচ্ছে বেলফুল রজনীগন্ধা, চূর্ণ কুন্তলে জড়াই নতুন আবির দাও ছড়াই সমগ্র বিশ্ব চরাচর। হর গৌরীর যুগল মূর্তি হয়ে থাকো সবার হৃদয়ে যুগ যুগ ধরে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের এই বৈশাখের কবিতা সন্ধ্যায় কোনো কবির কবিতা পড়তে আসেনি, কোনো নেতার কথা বলতে আসেনি, কোনো ব্যক্তির কথা তুলতে আসেনি। আজ আমি কবিতা সন্ধ্যায় আমি আমার নিজের কথা বলতে এসেছি, আমার কল্পনার কথা, আমার স্বপ্নের কথা, আমার চিন্তার কথা, আমার ভাবনার কথা বলতে এসেছি। আমার কল্পনা শিশুদের মুক্ত মনের স্বাধীনতা, আমার স্বপ্ন নতুন প্রজন্মের সঠিক নির্দেশনা, আমার চিন্তা নিরীহ মানুষের নিরাপত্তা ও আমার ভাবনা নারীর মর্যাদা রক্ষা করা। বন্ধুগণ, এই কবিতা সন্ধ্যায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের স্মৃতিচারণ করতে আসেনি, বঙ্গবন্ধুর কথা বলতে আসেনি, জিয়াকে স্মরণ করতে আসেনি, আমি আমার নিজের কথা বলতে এসেছি। ভাইরা আমার, আজ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল হচ্ছে। একদিন যারা জনগণের স্বার্থে প্রথার জন্ম দিয়েছিল, আজ ক্ষমতার স্বার্থে বাতিলের দাবিতে সোচ্চার। বন্ধুগণ, স্মরণ করে দেখুন, মহামান্য আদালতের রায় কি বাংলাদেশের স্বাধীনতা এসেছিল নাকি জনতার? জনগণের জন্যই সরকার, সরকারের জন্য জনগণ নয়। আজ দেশে চলছে ব্যক্তি স্বার্থের রাজনীতি, ঘুষ খায় মানুষ। বিচারপতির কথা উঠলে মহামান্য আদালত অবমাননা হয়। কেন বিচারপতি কি মানুষ নয়? ভাই ও বোনেরা আমার, আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আমার নিজের কথা বলতে এসেছি, আমার চেতনার কথা বলতে এসেছি। অবমাননা নয়, বিচারপতির বিচার হোক, মন্ত্রীদের বিচার হোক, গুপ্ত হত্যা বন্ধ হোক, বাংলার মানুষের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকুক। আসুন আমরা নিজেরা বদলে গিয়ে বদলে দিই। কি করেছি আমরা গত 10 বছর যাবৎ যারা আমরা আমেরিকায় আছি, বা 20 বছর যাবৎ বা 25-30 বছর যাবৎ আমরা আমেরিকায় আছি, কি করেছি আমরা লস অ্যাঞ্জেলেসের জন্য?
এই নিউ ইয়র্কের দিকে তাকালে এটা সেকেন্ড সিটি, second crowded city or second Bangladeshi highest people are living over here. So আমি বলতে চাই যে নিউ ইয়র্ক যদি 5টা পত্রিকা বের করে, নিউ ইয়র্কে যদি 10টা সংগঠন যারা নাকি সাকসেসফুল সংগঠনের কথা বলছে, যদি 10টা সাকসেসফুল সংগঠন থেকে থাকে, 10টা পত্রিকা 10 বছর যাবত কন্টিনিউ রান করতে পারে, আমাদের এখানে একটাও পারে না। খুব দুঃখজনক। মাঝে মাঝে মনে হয় লস অ্যাঞ্জেলেস থেকে কি নিউ ইয়র্কে চলে যাব, না নিউ ইয়র্ক থেকে কিছু ভাড়া করার লোক নিয়ে আসবো যারা এগুলো চালায়, অথবা এটাকে মেনে নেব আমরা। প্লিজ আমরা আপনাদেরকে, আমাকে কি করতে হবে বলেন? আমি যদি কাজ ছেড়ে দিতে হয় আমি কাজ ছেড়ে দিব, কিন্তু আমাকে মিনিমাম আমার জীবন চালাবার জন্য সর্বনিম্ন আমাকে আপনারা আমাকে গ্যারান্টি দেন যে সর্বনিম্ন আমি আমার সংসার আসলে এটার জন্য দায়ী শুধু রাজনীতিবিদরা না, আমরাও। কারণ আমাদের মধ্যে কিন্তু আমলাতন্ত্রের যে ব্যাপারটা আছে, আমাদেরই বাবা, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধুরা কি তারাই কি অ্যাবিউজ করছে না? সুতরাং শুধুই আমরা 5 বছর আগে কি হয়েছে, 10 বছর 15 বছর এসব কথা না বলে এই যুদ্ধটা বোধহয় ঘর থেকে শুরু করা উচিত। আমাদেরই যে আত্মীয় বলবো, বন্ধু বলবো, বা যারা এগুলোতে জড়িত, আমরা তাদের কেন কন্ডেম করি না আগে, রাজনীতিবিদদের আগে? কারণ এগুলো গ্রাম থেকে, শহর থেকে, যেখান থেকে শুরু হোক না কেন, এগুলো আসলে এত মানে রুট পর্যায়ের সমস্যাগুলো যে শুধু গোটা 50 রাজনীতিবিদদের বাদ দিলে শুরু হবে না, কিন্তু সমাজ দিতে হয়। তো এরকমই একজন লেখক, উনি সিলেট অঞ্চলের লোক, ওনার নাম হচ্ছে দেলোয়ার হোসেন মঞ্জু। দেলোয়ার হোসেন মঞ্জু, এই বইটার নাম অভিজিৎ কুণ্ডুর লায়ন লিলি গুচ্ছ। উনিও অনাবাসী, আমি প্রবাসী বলবো না, আজকাল একটা শব্দ এসছে অনাবাসী বলে, মানে প্রবাসী আর অনাবাসী একটু তফাৎ আছে, আমাদের মনটা তো পড়ে থাকে দেশে, এই জন্য বললাম অনাবাসী। জগতে কি শুধু কবিদেরই দুঃখ বেশি? জগতে কি শুধু ডায়াসপোরা কবিরাই পরাজিত হয়? মানুষ পরাজিত হচ্ছে সহ অস্তিত্বের জানোয়ারের কাছে, ভাত ও বস্ত্রের কাছে। মানুষ পরাজিত হচ্ছে বার্মিংহামে, ফকিরাপুরে, নৈহাটিতে। কি করে অভিজিৎ উচ্চারণ করবে ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট টু বি ডিলিটেড? কোনোদিন রাজধানীতে যাইনি, অথচ আমার পাঠানো সংবাদ বড় কাগজের পাতায় ছোট ছোট করে ছাপা হয়। আমার ভ্রুক্ষেপ নেই, ঘুম থেকে উঠেই একজোড়া সরু হাতের দিকে প্রতিদিন তাকাই। এই হাতের মূল্য জানি কত? প্রকাশিত সিঙ্গল কলাম মৃতদেহ বারবার পড়ি। আলেকজান্ডার দি গ্রেটের কথা মনে পড়ে, পুনরায় লাফিয়ে উঠে পাকাটা ঘোড়া। একটা বিষয় লক্ষ্য করছেন হয়তো, আপনি যদি এখন স্প্যানিশ সাহিত্য পড়েন বা ফ্রেঞ্চ পড়েন, সবকিছু অনেক বেশি আমাদের যে সাধারণ জীবনযাপন, সেখান থেকে অনেক শব্দ চলে এসছে। এখন আর সেই আগেকার দিনের মতো যে বম্বাস্টিক ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতাম আজ থেকে 30 বছর 20 বছর আগে, সেগুলো এখন আর নেই। এই সাহিত্যটা বাংলা সাহিত্যকে অনেক অনুপ্রাণিত করেছে এবং লেখকরা ভাবে লিখেন। উনি আরেকটা লিখেছেন, আশা করি বড় হচ্ছেন না আপনারা, এটাই আমার শেষ বন্ধু। বেতারে শুনলাম বাংলা কবিতার জাহাজ দুবলার চরে আটকা পড়েছে। অসহায় মাইকেল কালিদাস আর রবীন্দ্রনাথ ঠাকুর জাহাজের ডেক হতে লাফিয়ে লাফিয়ে আত্মহত্যা করছেন জীবনানন্দ আর সুধীন্দ্রনাথ দত্ত। আমি কালাচাঁদপুর হতে সোহরাবকে খবর দিয়েছি। কোথায় অনন্ত দশকের কবিরা, কোথায় উদ্ধারকারী জাহাজ বিবি মরিয়ম? ধন্যবাদ। যে আজকের আসরটা সাহিত্য সমালোচনা এবং রাজনৈতিক সমালোচনার আসর, তাহলে হয়তো নিজেকে একটু অন্যভাবে প্রিপেয়ার করে নিয়ে আসতাম। ভাবলাম নিছক কবিতা পড়ার আসর, যে একটি কবিতাই নিয়ে এসেছি, একটু নারীবাদী কবিতার আসর। কিন্তু কিছু মনে করবেন না আপনারা, পুরুষ ভাইরা আমার, এই নারীবাদী কবিতাটি শুনে মন খারাপ করবেন না। কোনো এককালে শব্দ নিয়ে বড় বেশি নাড়াচাড়া করতাম, এককালে শব্দের শিল্পকে বড় বেশি ব্যঞ্জনা দিতাম।
সে সময় জীবন ছিল দুরন্ত বয়ে যাওয়া কোন এক পাহাড়ি ঝর্ণা। সেখানে মানসিক কোনো প্রেম সংক্রান্ত জটিলতা ছিল না। এক তেজি অশ্বারোহীর মতো চলতাম তখন একদম একা। তবে ভরপুর আমি তখন শিল্প রাশি টৈটুর মনের শক্তিতে 7 পাহাড়ে উঠতে পারি। যখনই আক্রান্ত হলাম প্রথাগত একটি বয়সকালীন রোগে, যার প্রতিগত সংজ্ঞাবোধ হয় প্রেম সংক্রান্ত জটিলতা বলা যায়, তখনই থেমে গেল আমার ডগবগে ঘোড়া, থেমে গেল দুরন্ত শব্দের ছোটাছুটির চপলতা। তখনই বোধ করি মৃত্যু ঘটল সেই চপল শব্দ চয়নকারিণী। আর সেই লাশ থেকে উঠে আসলো নির্জীবতায় আচ্ছন্ন সংকীর্ণ এক সত্তাহীন মানসিক, যার অনন্ত নীলাকাশ শীতল হতে হতে সীমিত হয়ে গেল শুধুই এক সুরঙ্গময় পদ্মাতে। যেটা নাকি বর্তমান আমেরিকার যে অবস্থা, গ্লোবালাইজেশন শুরু হয়ে যাওয়ার পরে খুব বেশি দিন আমরা অতিক্রম করতে পারিনি, ম্যাক্সিমাম 10-12 বছর। এই 10-12 বছর গ্লোবালাইজেশন পৃথিবীর অর্থনীতি একেবারে ধ্বংসপ্রায়। এখন আমেরিকার নিজের অবস্থাও খুব ভালো না। আর গ্লোবালাইজেশনের জন্য এখন যেটা মূল কথা যেটা হচ্ছে, এখন আমেরিকা নিজেকে সামাল দিতে পারছে না। তাদের নিজেদের অর্থনীতি বিক্রি হয়ে গেছে। তারা ভেবেছিল যে একটা উদাহরণ বা দুটো উদাহরণ দেওয়া যায়। যেমন একটা হচ্ছে যে বিদেশে এমপ্লয়মেন্ট তৈরি করা, ওখান থেকে চিপ সস্তায় শ্রমিকদের থেকে অনেক বেশি কাজ করে নিয়ে আসলে এখানকার প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো লাভবান হবে। কিন্তু 10-12 বছরের উপরে টিকতে পারেনি। এখন তারা ভাবছে যে কিভাবে এখানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ বা আরো নতুন করে চাকরি দিলে পরে তার মানে ভাবতে পারবে, কিন্তু এটা যে করতে কতটুকু বেগ পেতে হবে তা আগামী 10 বছরে হবে কিনা সন্দেহ। সো আমাদের গ্লোবালাইজেশনেও সাহিত্য যাতে বা সাহিত্য সংস্কৃতি যাতে বিক্রি না হয়ে যায় বা ভেঙে না যায় বা পালিয়ে না যায়, এদিকেও খেয়াল রাখতে হবে। আমাদের সাহিত্য লুকানো থাকবে না। আমাদের সাহিত্য সারা পৃথিবীতে বাংলা সাহিত্যেই শক্তিশালী হয়ে বাংলা সাহিত্যে প্রকাশ পাবে। নো এক্সকিউজ, নো এক্সকিউজ। কবিতার কোনো কথা নয়, তুলিকার জল ছবি নয়, তুমি সে যে তুমি, তুমি শুধু তুমি। কবিতার কোনো কথা নয়, তুলিকার জল ছবি নয়। আকাশের কোন নীলে কৃষ্ণ চূড়ার লালে আমি কোনদিন রং খুঁজিনি।